আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা। পার্ট 1 এ আমরা এই অধ্যায়ের অনুশীলনী ২.১ এর ১ থেকে ৫ পর্যন্ত অঙ্ক সমাধান করব। চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ১ নম্বর প্রশ্নটি। আমাদের প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন আমরা ম্যাথটি শুরু করার আগে এখানে নোটটি দেখব। নোটটিতে বলা হয়েছে যে ক্রয় মূল্য সবসময় ১০০ টাকা ধরতে হবে। আমরা যখনই লাভ ক্ষতির অঙ্ক সমাধান করব তখন আমরা ক্রয় মূল্য ১০০ টাকা ধরব এবং বিক্রয় মূল্য নির্ধারণের জন্য লাভে বিক্রয় হলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করব এবং ক্ষতিতে যদি বিক্রয় হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য ১০০ টাকা থেকে ক্ষতি বিয়োগ করব। আমরা চলো সমাধান শুরু করি, তাহলে জিনিসটি আরো ক্লিয়ার হবে। প্রথমে আমরা ধরব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ১০০ টাকা। এই যে এখানে যে কথাটি আমরা বলেছিলাম সেটি আমরা ক্রয় মূল্য ধরে নিলাম ১০০ টাকা। সুতরাং আমাদের ২০% লাভে বিক্রয় মূল্য ১০০ যোগ ২০ টাকা, অর্থাৎ ২০% লাভ হয়েছে, তাই শতকরা আমাদের বিক্রয় মূল্য হবে ১২০ টাকা। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। এখানে প্রশ্ন হতে পারে বিক্রেতার বিক্রয় মূল্য আগে এবং ক্রয় মূল্য পরে কেন লেখা হয়েছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা। যেহেতু আমাদের বিক্রয় মূল্যটি দেওয়া আছে, ক্রয় মূল্যটি দেওয়া নেই, আমাদেরকে ক্রয় মূল্যটি নির্ণয় করতে হবে। মূল্যটি যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাই আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে ক্রয় মূল্যটিকে ডান পাশে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন ঐকিক নিয়মের অঙ্ক করব তখন যেই প্রশ্নে যে জিনিসটি চাইবে বা আমরা যে বিষয়টির উত্তর বের করতে চাইব সেটা লিখব সবসময় ডান পাশে। আচ্ছা, আমরা যেহেতু এখানে প্রথম লাইনটি করেছি, তারপর ঐকিক নিয়মের দ্বিতীয় লাইন। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটি আমরা এভাবে লিখব ১০০ ভাগের ১২০। তারপর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত আমরা কিভাবে বের করব? ১০০ ভাগের ১২০ এর সাথে আমরা ৫৭৬ গুণ করব। চলো তাহলে কাটাকাটি করে দেখা যাক। কাটাকাটি করলে আমরা ১০০ কে যদি ২০ দিয়ে ভাগ দিই আমাদের বের হবে ৫। একইভাবে আমরা যদি ১২০ কে ২০ দিয়ে ভাগ দিই বের হবে আমাদের ৬। এখন আমরা যদি ৬ দিয়ে ৫৭৬ কে ভাগ দেই সেক্ষেত্রে আমাদের ভাগফল আসছে ৯৬। ৫ আর ৯৬ গুণ করলে গুণফল আমাদের বের হবে ৪৮০ টাকা। আচ্ছা, এখন তাহলে আমাদের এটা কি বের হয়েছে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সবসময় সমান হয়। কেননা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে এসে তারপরে সে বিক্রি করে। তাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেহেতু আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ৪৮০ টাকা, তাই আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে ৪৮০ টাকা। এখন আমরা তাহলে আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। আচ্ছা, এই লাইনটি আমরা কেন লিখেছি? কারণ আমাদের এখানে বলা হয়েছিল পাইকারি বিক্রেতার ২০% লাভ হয়েছে, তাই আমাদের বিক্রয় মূল্য ১২০ টাকা, ক্রয় মূল্য ১০০ টাকা। অর্থাৎ আমাদের ক্রয় মূল্য আমরা ঠিক এখানে যেভাবে ধরেছিলাম সেভাবে এখানেও ধরেছি, ক্রয় মূল্য ১০০ টাকা। এবং যেহেতু আমাদের ২০% লাভ হয়েছে তাই ক্রয় মূল্য ১০০ টাকার সাথে আমরা ২০ টাকা যোগ করেছি, তাই আমাদের বিক্রয় মূল্য ১২০ টাকা। এখন সুতরাং আমাদের
1 টাকায় কত? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 ভাগের 120। এখন আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত বের হয়েছে? 480 টাকা। তাহলে আমরা কি লিখব? লিখব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা একইভাবে 100 ভাগের 120 গুণ 480 লিখেছি। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটিটা কীভাবে হবে? 120 দিয়ে আমরা 480কে ভাগ দিব। ভাগ দিলে আমাদের ভাগফল হবে 4। 4 দিয়ে যখন 100কে গুণ করব কত? 400 টাকা। তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের হয়েছে 400 টাকা। অর্থাৎ আমাদের এটাই উত্তর, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আশা করি তোমাদের এই অঙ্কটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা চলো 2 নম্বর অঙ্কটিতে যাই। আমাদের 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? বলা হচ্ছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে আমাদের কি বলল? বিক্রয় মূল্যটি দেওয়া আছে এবং এই বিক্রয় মূল্যে যখন বিক্রি করছে তখন 5% ক্ষতি হচ্ছে। যদি 6% লাভ করতে চায় সেক্ষেত্রে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? চলো তাহলে সমাধান করা যাক। প্রথমে একইভাবে আমরা ধরি ডালের ক্রয় মূল্য 100 টাকা। এখন ডালের ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু আমাদের 5% ক্ষতিতে বিক্রয় হলো তাই 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। আমাদের এখানে যে লাইনটি বলা হয়েছিল, লাভে বিক্রয় হলে ক্রয় মূল্যের সাথে যোগ হবে এবং ক্ষতিতে হলে বিয়োগ হবে। যেহেতু আমাদের 5% ক্ষতি হয়েছে তাই ক্রয় মূল্য 100 টাকা থেকে আমরা 5 টাকা বিয়োগ করেছি। অর্থাৎ আমাদের শতকরা বিক্রয় মূল্য 95 টাকা। শতকরা ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতি হওয়ার কারণে বিক্রয় মূল্য 95 টাকা। আচ্ছা, এখন আবার একইভাবে যখন 6% লাভে ডালটি বিক্রয় করা হবে, 6% লাভে ডালের বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা বা 106 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্যটা চেয়েছে তাই আমরা লাভে বিক্রয় মূল্যটা চেয়েছে তাই আমরা লাভে বিক্রয় মূল্যটা লিখেছি ডান পাশে এবং ক্ষতিতে বিক্রয় মূল্যটা লিখেছি বাম পাশে। সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 ভাগের 95 টাকা। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে যেহেতু এখানে আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্যটি দেওয়া আছে তাই ক্ষতিতে বিক্রয় মূল্যটি ব্যবহার করেই আমরা লাভে বিক্রয় মূল্যটি বের করব। তাহলে একইভাবে আমরা 106 ভাগের 95 এর সাথে 2375 টাকা গুণ করব। চলো কাটাকাটি করা যাক। 95কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 19। একইভাবে 2375কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 475। এখন আমরা যদি 19 দিয়ে 475কে ভাগ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 25। আর 106 আর 25 আমরা যখন গুণ করব গুণফল বের হবে আমাদের 2650 টাকা। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের প্রশ্নে কী চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্যটা লাভে কত টাকা হবে। আমাদের লাভে বিক্রয় মূল্য ছিল শতকরা 106 টাকা এবং যখন ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা তখন আমাদের লাভে বিক্রয় মূল্য 2650 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর
ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আসি তাহলে 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিতে আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে বলা হচ্ছে 30 টাকায় 10টি দরে, আমি আবারও বলছি, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আমরা তাহলে প্রথমে প্রশ্নটি বোঝার চেষ্টা করি। প্রশ্নটিতে প্রথমে বলেছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, অর্থাৎ 30 টাকায় 10টি করে একবার এবং 30 টাকায় 15টি করে একবার সমান সংখ্যক কলা ক্রয় করা হয়েছে। ধরে নিলাম যে আমরা 100টি কলা ক্রয় করেছি। তার মধ্যে আমরা 50টি কলা 30 টাকা দরে, 10টি 30 টাকা দরে কিনেছি একবার, বাকি 50টি 15টি কলা 30 টাকা দরে কিনেছি একবার। আচ্ছা, তারপরে সবগুলো কলাকে একত্র করে আবার 12টি 30 টাকা করে 100টি কলা আমরা বিক্রয় করেছি। তাহলে যখন এভাবে বিক্রয় করা হচ্ছে তখন শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো তাহলে সমাধানে যাওয়া যাক। সমাধানে আমরা কি করলাম? প্রশ্ন অনুসারে আমরা লিখলাম 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? একটি কলার ক্রয় মূল্য 30 কে 10 দিয়ে ভাগ করলাম, অথবা 30 ভাগের 10 অথবা 3 টাকা। আবার আমাদের যেহেতু বলা হয়েছে 30 টাকায় 15টি দরে, সেজন্য আমরা লিখব 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত? একটি কলার ক্রয় মূল্য 30 ভাগের 15 টাকা বা 2 টাকা। এখন আমাদের এখানে কি হলো? একটি কলার দাম একবার 3 টাকা এবং আরেকবার 2 টাকা। তাহলে এই 2টি আলাদা, আলাদা কলার দাম আমরা যখন একসাথে লিখব তখন 1 যোগ 1, 2টি কলার ক্রয় মূল্য 3 টাকা যোগ এখানে যে 2 টাকা ছিল 2 টাকা। অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য এসেছে আমাদের 5 টাকা। এই জায়গাটি আরেকবার বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের 10টি কলা 30 টাকা দরে বিক্রি করা হয়েছে, ক্রয় করা হয়েছে, সেজন্য আমাদের একবার ক্রয় মূল্য এসেছে 3 টাকা। আবার 15টি কলা 30 টাকা দরে ক্রয় করা হয়েছে, সেজন্য একটি কলার ক্রয় মূল্য এসেছে 2 টাকা। তাই 2টি ভিন্ন ভিন্ন সেটের 2টি কলার ক্রয় মূল্য একসাথে আমাদের এসেছে 5 টাকা। তাহলে এবার দেখা যাক, আমরা যেহেতু 12টি 30 টাকা দরে বিক্রি করেছি, তাই 12টি কলার বিক্রয় মূল্য এসেছে 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত? 30 ভাগের 12 অথবা 5 ভাগের 2 টাকা অথবা 2.5 টাকা। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য কত আসছে? যেহেতু এখানে আমরা একই দরে সবগুলো কলা বিক্রয় করেছি, তাহলে আমরা যখন 2টি কলার বিক্রয় মূল্য বের করব তখন এই একটি কলার বিক্রয় মূল্যকে 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য 2 গুণ 2.5 টাকা অথবা 5 টাকা। অর্থাৎ আমাদের 2টি কলার বিক্রয় মূল্য এসেছে 5 টাকা। আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাদেরকে প্রথম জানতে হবে যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা লাভ বা ক্ষতি কিভাবে বের করব? লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 5 টাকা। আর ক্রয় মূল্য কত? 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। 5 থেকে 5 যখন আমরা বাদ দিয়েছি তখন আমাদের এসেছে 0 টাকা, অর্থাৎ কোনো লাভ হয়নি। ঠিক একইভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতিও হয়নি।
তাহলে আমাদের উত্তর হবে এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে জানাবে। চলো তাহলে এবার পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটিতে কি বলা হচ্ছে? 4 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ছিল লাভ ক্ষতির অঙ্ক। এখন আমরা করছি মুনাফার অঙ্ক, অর্থাৎ আমরা আমাদের চ্যাপ্টারের নামের সাথে মিল রেখে অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে বলেছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা। এটার মানে হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে শতকরা মুনাফার হার যখন বলা হবে তখন এটাকে আমরা ধরে নিব এটা 10.50%। অর্থাৎ যখনই শতকরা বলবে এবং এইভাবে সংখ্যা দেওয়া থাকবে এটার মানে হবে এত পার্সেন্ট। এখন শতকরা মুনাফার হার দেওয়া আছে 10.50% এবং মেইন টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 2000 টাকা, সময় দেওয়া আছে 5 বছর। এই 5 বছরে মুনাফা কত হবে? আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আমরা দেখে নিই সূত্র কি বলে। সূত্র বলছে I = PRN। এখন প্রশ্ন হতে পারে এই I = PRN এগুলোর মানে কি? চলো আমরা সমাধান করি, সমাধানের উত্তর খুঁজে পাবো। এখন দেওয়া আছে আসল P সমান 2000 টাকা। আমাদের সূত্রে ছিল একটা P আর N, সেখানে আমাদের একটা P ছিল আর এই Pটাই হচ্ছে 2000 টাকা। P মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল। আমরা যখন শতকরার অঙ্ক করব সেখানে আসলকে ইংরেজিতে বলা হচ্ছে প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের Pটাকে এখানে আসলের সাইন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের আসল P = 2000 টাকা। এরপরে আমাদের হচ্ছে মুনাফার হার আর সমান 10.50% অর্থাৎ 100 ভাগের 10.50। আচ্ছা, আমরা এখানে কি দেখেছিলাম? শতকরা মুনাফার হার মানে হচ্ছে 10.50%। এবার এই 10.50%, এই 10.50-এর সাথে এখানে যে আমরা পার্সেন্টটি যোগ করছি, এই পার্সেন্টের মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে 100 দ্বারা ভাগ করা হবে। তার মানে আমরা যখন দেখতে পাচ্ছি 10.50% তখন আমরা এখানে কি লিখব? 100 ভাগের 10.50। তাহলে যদি এখানে শুধু 10% থাকে আমরা কি লিখব? যদি এখানে শুধু 10% থাকে তখন আমরা লিখব 100 ভাগের 10%। যদি এখানে লেখা থাকে শুধু 5% অর্থাৎ এই 10 দশমিকও নাই, এই সামনে শূন্যটাও নেই, শুধু 5 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব? 100 ভাগের 5%। তাহলে আশা করি পার্সেন্টেজের প্রশ্নটি ক্লিয়ার হয়েছে তোমাদের। তারপরে কি আছে? তারপরে সময় N সমান 5 বছর দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে আর মানে হচ্ছে রেশিও। আমাদের সূত্রে এখানে আর দেওয়া ছিল, তাই আমরা এখানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর মানে হচ্ছে রেশিও। এবার আমাদের হচ্ছে সময় দেওয়া আছে আমাদের 5 বছর, আর সময়কে প্রকাশ করা হয় N দ্বারা। যেহেতু আমাদের সূত্রে N ছিল তাই আমরা এখানে Nটিও কাজে লাগাবো। N মানে হচ্ছে নেট টাইম। আচ্ছা, আমাদের সব উপকরণ এখানে লেখা হয়েছে, যা যা দেওয়া আছে এবং আমাদের সূত্রের জন্য প্রয়োজন। এবারে আমরা জানি আমাদের যেহেতু মুনাফাটি দেওয়া নেই এবং প্রশ্নে আমাদের বলা হয়েছে যে মুনাফা কত, তাই আমাদেরকে মুনাফা বের করতে হবে। তাই আমরা লিখব মুনাফা =
অর্থাৎ মুনাফা আই ইকুয়াল টু কত। এই আই এর মানটাই আমরা বের করব পি আর এবং এন এর মান দিয়ে। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এখন আই মানে হচ্ছে মুনাফা, মুনাফা ইকুয়াল টু আসল গুণ মুনাফার হার গুণ সময়। যেহেতু আমাদের এখানে সবগুলো মান দেওয়া আছে, পি এর মান 2000 টাকা, তাই আমরা এখানে লিখেছি 2000। দেন আমাদের এখানে দেওয়া আছে আর এর মান হচ্ছে 100/10.5, তাহলে আমরা এখানে লিখলাম গুণ 100/10.5 এবং এরপরে এখানে দেওয়া আছে আমাদের এন সময় 5 বছর, তাই গুণ 5। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এখানে দেওয়া আছে পি আর এন, তাহলে 2000 100/10.5 এবং 5 এভাবে না লিখে এখানে গুণ কেন হলো। আমরা যখন বীজগণিত করব তখন বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার হবে। যখন এভাবে কোনো লেটার দেওয়া থাকে এর মানে হচ্ছে এরা গুণ আকারে অথবা গুণ সম্পর্কে আছে, অর্থাৎ পি ইন্টু আর ইন্টু এন। তাই আমরা এখানে যখন পি আর এন এর মান বসিয়েছি তখন সেটা গুণ আকারে, অর্থাৎ 2000 গুণ 100/10.5 গুণ 5 এভাবে লিখেছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কাটাকাটির পালা। আমরা 100 দিয়ে যদি 2000কে ভাগ করি তাহলে আমাদের থাকবে 20। এবার 20কে আমরা 5 এবং 10.50 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গুণফল বের হবে 1050 টাকা। এটাই হচ্ছে আমাদের মুনাফা। অর্থাৎ এই 2000 টাকার 5 বছরে 10.50% করে যদি প্রতি বছর মুনাফা দেওয়া হয়, সেই মুনাফার মোট পরিমাণ হবে 1050 টাকা। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে মুনাফা 1050 টাকা। আচ্ছা, চলো তাহলে পরবর্তী অঙ্কে যাওয়া যাক। তাহলে এবার 5 নম্বর অঙ্কটিতে প্রশ্নে কি বলা হয়েছে দেখা যাক। প্রশ্নটিতে বলা হচ্ছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে বার্ষিক মুনাফা প্রথমে শতকরা ছিল 10 টাকা, অর্থাৎ বার্ষিক মুনাফার হার ছিল 10%। এই 10% থেকে কমে সেটা হয়ে গিয়েছে 8%। যদি 10% থেকে কমে 8% হয়ে যায় তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? প্রশ্নটি একটু জটিল, চলো আমরা সহজ করে বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে 10% মুনাফা ছিল 10% হারে। তাহলে যখন 10% হারে 3000 টাকার 3 বছরের মুনাফা ছিল তখন অবশ্যই 3 বছরে মুনাফা বেশি হবে 10% হারে, এবং একই সময়ে একই টাকার উপরে যদি 8% মুনাফা হয় তাহলে সেটা অবশ্যই 10% থেকে কম হবে। এখন এই 3000 টাকার 3 বছরে 8% হারে যেই মুনাফাটা আসবে সেই মুনাফাটা আর 10% হারে যেই মুনাফাটা আসবে সেই মুনাফা, এই দুটি মুনাফার মধ্যে পার্থক্য কত সেটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ মুনাফা কত কম হবে এই 10% আর 10% থেকে যখন 8% হয়ে যাবে তখন কত কম হবে। সেম আগের অঙ্কটার মতো আমরা এই অঙ্কটাও সমাধান করব আই ইকুয়াল টু পি আর এন দিয়ে, অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় দিয়ে। ঠিক আছে, চলো সমাধান করা যাক। আচ্ছা, সমাধান করার আগে আমরা এখানে আরেকটা জিনিস বুঝি। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো এই শতকরা 10 টাকা মানে কি? তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তোমরা যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারো তাহলে বুঝে নিব আগের প্রশ্নটা তোমরা ভালো করে বুঝেছ। চলো সমাধান করা যাক।
সমাধানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ঠিক আগের মতোই দেওয়া আছে দিয়ে আমাদের প্রশ্নে যেই উপাদানগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? পি ইকুয়াল টু 3000 টাকা, অর্থাৎ আসল 3000 টাকা। তারপর সময় এন ইকুয়াল টু 3 বছর। তারপর মুনাফা আই ইকুয়াল টু কত, সেটাই আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমাদেরকে বলা হয়েছে মুনাফা কত কম হবে, তার মানে আমাদের মুনাফা প্রশ্নে দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। তাই আমরা সেটাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করব। তারপর প্রশ্ন মতে মুনাফার হার কমে 2 টাকা হয়েছে। কিভাবে 2 টাকা হয়েছে? 10 বিয়োগ 8। মুনাফার হার কেন কমে গিয়েছে? আমাদের এখানে প্রশ্নেই বলা হয়েছে যে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে 10 টাকা থেকে যখন 8 টাকা হয়েছে তখন কত কম হয়েছে? 2 টাকা কম হয়েছে, তাই মুনাফার হার কমে 2 টাকা হয়েছে। যেহেতু এটা মুনাফার হার, তাহলে আমরা এটা কিভাবে লিখব? সুতরাং মুনাফার হার আর ইকুয়াল টু 2%। 2% মানে হচ্ছে 100/2, কারণ এখানে শতকরা 10, শতকরা 8, শতকরা 8, তাই এই দুটোর পার্থক্য শতকরা 2 হবে। আর সেই শতকরা 2টা, যেহেতু এটা আমাদের মুনাফার হার, তাই এটা আমরা কিভাবে লিখব? 100/2। এখন আমরা কি করব? আমরা জানি আমাদের সূত্রটা লিখব 1 প্লাস আই ইকুয়াল টু PRN। তাহলে এবার আমাদের কি করতে হবে? এবার আমাদেরকে এগুলোর মান বসাতে হবে। চলো মানগুলো ঝটপট বসিয়ে ফেলি। আশা করি তোমাদেরকে এই অংশটুকু আর বোঝাতে হবে না। পি ইকুয়াল টু 3000, আই ইকুয়াল টু 100/2, আর সময় এন ইকুয়াল টু 3। এখন প্রশ্ন হতে পারে এখানে আমরা কেন 100/2 লিখেছি? আমাদেরকে জিজ্ঞেস করে প্রশ্নে বলা হচ্ছে যে মুনাফা কত কম হবে। যেহেতু আমরা কম মুনাফাটা বের করব, তাই কম মুনাফার হারটা দিয়েই গুণ করছি। তাহলে আমাদের কাটাকাটি করি একইভাবে। 100 দিয়ে যদি আমরা 3000কে ভাগ দিই, আমাদের থাকবে 30। এই 30কে আমরা যদি 2 এবং 3 দিয়ে পরপর গুণ করি, তাহলে আমাদের গুণফল আসবে 180 টাকা। অর্থাৎ যদি শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়, তাহলে 3000 টাকা 3 বছরের মুনাফা কমে কত কম হবে? 180 টাকা। তাহলে উত্তর 3 বছরের মুনাফা কম হবে 180 টাকা। তোমরা যারা 5 নম্বর অঙ্কটি বুঝতে পারোনি তাদের মন খারাপ করতে হবে না, তাদের জন্য রয়েছে আমাদের বিকল্প পদ্ধতি। তাহলে দেখি বিকল্প পদ্ধতিটি কি আমাদের। আমরা সমাধানে ঠিক একইভাবে আগের অঙ্কের মতো দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 3000 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর লিখব। তারপর এখানে যেহেতু আমাদের বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা এবং 8 টাকা দেওয়া আছে, তাই আমরা মুনাফার হার দুটি লিখব। প্রথমে লিখব মুনাফার হার আর সমান 10%, অর্থাৎ 100/10, অথবা এবং আবার একইভাবে লিখব মুনাফার হার আর সমান 8%, অর্থাৎ 100/8। একইভাবে যেহেতু আমাদের কাছে মুনাফা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে, তাই আমরা লিখব মুনাফা আই ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ওকে, দেন আমরা জানি আই ইকুয়াল টু PRN। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা যেহেতু এখানে দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ নিয়েছি, তাই আমরা দুটো আলাদা আলাদা অঙ্ক বের করব। অর্থাৎ একবার আর এর মান আমরা 10% বসাবো, আর একবার আমরা আর এর মান 8% বসাবো। তাহলে আমাদের যখন 10% মুনাফার হার, তখন কি হবে? 10% হারে মুনাফা হবে 3000 গুণ 100/10 গুণ 3। তাহলে চলো কাটাকাটি করি। 100 দিয়ে যদি আমরা 3000কে ভাগ দিই, আমাদের কত বের হচ্ছে? 30। তাহলে আমরা যখন 30কে 10 এবং 3 দিয়ে পরপর গুণ করব, আমাদের গুণফল বের হচ্ছে 900 টাকা। অর্থাৎ 10% হারে 3000 টাকা 3 বছরের মুনাফা আমাদের কত বের হচ্ছে? 900 টাকা। এরপর
আমরা আবার করব, যেহেতু আমাদের 8% মুনাফার হার আছে একবার, তাই আমরা আবার 8% হারে মুনাফা 3000 গুণ 100/8 গুণ 3 লিখব। অর্থাৎ আমরা প্রথমে করেছিলাম 10%-এর জন্য, এখন করব 8%-এর জন্য। তাহলে একইভাবে কাটাকাটি করলাম। আমাদের 30কে যদি আমরা 8 এবং 3 দিয়ে পরপর গুণ করি, আমাদের গুণফল বের হবে 720 টাকা। তাহলে কি বোঝা যাচ্ছে? 3000 টাকার 3 বছরের মুনাফা যখন 10% হারে হবে তখন হবে 900 টাকা, আর যখন 8% হারে তখন সেটা কমে হয়ে যাবে 720 টাকা। আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো তো? প্রশ্নে বলা হচ্ছে 3 বছরে মুনাফা কত কম হবে। তার মানে আমাদের কাছে না 10% হারে মুনাফা কত হবে জানতে চেয়েছে, না জানতে চেয়েছে 8% হারে মুনাফা কত হবে। আমাদের কাছে জানতে চেয়েছে এই দুটো মুনাফার পার্থক্য কত হবে। তাহলে আমরা এই দুটো মুনাফার পার্থক্য কিভাবে বের করব? এই দুটো মুনাফার পার্থক্য বের করব আমরা, মুনাফা কম হবে 900 বিয়োগ 720 টাকা। অর্থাৎ 10% থেকে 8% কমার কারণে দুটো মুনাফার মধ্যে যত টাকা পার্থক্য হয়েছে। তাহলে আমাদের বিয়োগফল কত? 180 টাকা। অর্থাৎ 3 বছরে মুনাফা কত কম হবে? 180 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমাদের জন্য এটি ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি 1 থেকে 5 পর্যন্ত এই অঙ্কগুলোতে কোনো সমস্যা, প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। খুব শীঘ্রই আমরা পরবর্তী পার্টগুলো আপলোড করে দেব, যেন কোনো পার্ট মিস না হয়ে যায়। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।